রাজধানী তান্ডার দরবার। বাঙ্গালাও বিহারের অধিপতি হজরত আলা সুলাইমান খান কাররানী দরবারে এসে বসলেন। উজির, আমির, সভাসদেরা সকলেই হাজির আছেন। শাহজাদা বায়েজিদ খানও নিজ আসনে উপবিষ্ট। দরবারে এসেই সুলাইমান খান কাররানী তার কনিষ্ঠ পুত্র শাহজাদা দাউদ খান ও ফৌজদার রেজা খানকে তলব দিলেন এবং তারপরে দরবারের কাজে মনোনিবেশ করলেন। হজরত আলা প্রথমেই দিল্লির বাদশার দরবারে ভেট পাঠানোর প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করলেন। আলোচনা কিছু দূর এগোতেই দরবারে এসে হাজির হলেন শাহজাদা দাউদ খান ও রেজা খান। তারা এসে হাজির হতে হজরত আলা সুলাইমান খান কাররানী আলোচনা বন্ধ করে তাদের দিকে নজর দিলেন এবং শাহজাদা দাউদ খানকে লক্ষ্য করে ঈষৎ গম্ভীর কণ্ঠে বললেন, শুনলাম শাহজাদা দাউদ খান সমরবিদ্যায় জিয়াদা কামিয়াবি হাসিল করেছেন। খবরটা জরুর খোঁজ খবর, কিন্তু তার সেই দক্ষতা তিনি লড়াইয়ের ময়দানে জাহির না করে পথে ঘাটে জাহির করবেন, এটা কোনো খোঁজ খবর নয়। আর সেজন্যই আমি তার সেই দক্ষতার তারিফ করতে পারছি না। শাহজাদা দাউদ খান পিতার এই হেয়ালির অর্থ যথার্থই আঁচ করলেন। তিনি নতমস্তকে বললেন, জনাব, জওয়ানের জোশ অধিক হলে কাণ্ডজ্ঞানটা খাটো হয়। এ দুইয়ের সামঞ্জস্যটা বাঞ্ছনীয়। এর জবাবে শাহজাদা দাউদ খান কিছু বলার কোশিশ করতে হজরত আলা ফৌজদার রেজা খানের দিকে নজর ফিরিয়ে নিলেন এবং ওই একই কণ্ঠে বললেন, ফৌজদার সাহেবের তারিফ আমি অবশ্যই করব, কারণ শাহজাদার প্রাণ রক্ষার প্রয়োজনে তিনি তার কর্তব্যটাই করেছেন। তবে প্রাণ রক্ষায় গিয়ে মধ্যস্থতা করেও তিনি সে কাজটা করতে পারতেন। প্রচণ্ডভাবে রণে লিপ্ত হওয়ার কোনো জরুরত ছিল বলে আমার মনে হয় না। ফৌজদার রেজা খান তাজিমের সাথে বললেন, জাহাপনা, যদি নদীর তীরে দিল্লির ফৌজের সাথে আমাদের সংঘর্ষের প্রেক্ষিতে প্রশ্ন তুলে থাকেন তাহলে আমার কিছু বলার আছে। হজরত আলা মৃদু হেসে বললেন, দরবারের সবাই জানেন চৌকস ফৌজদার রেজা খান স্রেফ হিম্মতদারি নন, তিনি যেমনই এলেমদার তেমনি বুদ্ধিমান। সুতরাং আমি যে সেই প্রসঙ্গে বলছি এ নিয়ে দিলে তার সংশয় থাকা সমীচীন নয়। তিনি তার বক্তব্য পেশ করতে পারেন। রেজা খান বললেন, জনাবের কাছে যারা এ সংবাদ পরিবেশন করেছেন তারা তাহলে পরিস্থিতিটা সঠিকভাবে অনুধাবন করতে পারেননি। মধ্যস্থতা করার অবকাশ তো দূরের কথা, তলোয়ার খুলতে কিঞ্চিত বিলম্ব হলে শাহজাদার জানটাই বিপন্ন হয়ে পড়ত। প্রতিপক্ষ এমন হিংস্রভাবে তার উপর চড়াও হয়েছিল যে। তার কথার মাঝে হজরত আলা বললেন, তা হবেই। সাদ করে কেউ যদি আগুনে ঝাঁপ দেয়, আগুন তো তাকে পোড়াবেই। রেজা খান থমকে গেলেন। শাহজাদা দাউদ খান মাথা তুলে বললেন, আমার কি কিছু বলার অবকাশ আছে জনাব? শাহজাদার মুখের দিকে স্থির লক্ষ্যে চেয়ে থেকে হজরত আলা বললেন, জরুর। এসব ব্যাপারে কথা বলার জন্যেই শাহজাদাদের দরবারে আহ্বান করা হয়েছে। রাজনৈতিক প্রক্রিয়ার সাথে তাদের একাত্মতা থাকা চাই। জাহাপনা, শাহজাদা কি বলতে চান তাই আগে শুনি। সাদ করে আগুনে ঝাঁপ দেওয়ার প্রশ্নটা আমার কাছে স্পষ্ট নয় জাহাপনা। হজরত আলা গম্ভীর কণ্ঠে বললেন, ওই সেপাইরা যে দিল্লির বাদশাহ সেপাই, এটা কি শাহজাদা জানতেন না? জি জনাব, জানতাম। তারা যে এ মুলুক দখল করতে আসেনি, সফরে এসেছে, এটা? জি, এরকম একটা কথাও শুনেছিলাম। তাহলে তাদের উপর চড়াও হওয়ার হেতুটা কি? এ মুলুকে সফরে আসার আগে জনাবের কি কোনো অনুমতি নিয়েছিল তারা? তা না নিলেও তারা ছিল এ মুলুকের মেহমান। অনুমতিটা পরেও হয়তো নিতে পারত তারা। মেহমানদের উপর শাহজাদার ওই আচরণ আদৌ কি বাহবা পাওয়ার যোগ্য? উঠে দাঁড়ালেন শাহজাদা বায়েজিদ খান, হজরত আলার জ্যেষ্ঠত নয়। তিনি সবিস্ময়ে বললেন, তাজ্জব, এ মুলুকটা কি একটা এতিম মুলুক জাহাপনা? হজরত আলার চোখের নজর তীক্ষ্ণ হল। তিনি প্রশ্ন করলেন, তার অর্থ কি শাহজাদা বায়েজিদ খান? বায়েজিদ খান বললেন, পূর্ব যোগাযোগ ছাড়াই ভিন দেশের ফৌজ এসে এ মুলুকে ঢুকবে আর তা দেখেও মেহমান মনে করে সকলে খামোশ হয়ে থাকবে? এ রহস্য
আমার মাথায় ঢুকছে না। এ মুলুক কি এতটাই লাওয়ারিস? সমর্থন পেয়ে শাহজাদা দাউদও শক্ত হয়ে গেলেন। তিনিও জোরদার কণ্ঠে বললেন, যোগাযোগ করে মেহমান এলে ভিন মুলুকের রাজপুরুষ বা বেসামরিক রাজনৈতিক দল আসবে, সামরিক কর্মকর্তারাও আসতে পারেন, কিন্তু দাওয়াত আহ্বান ছাড়াই ভিনদেশী সৈন্যবাহিনী এসে অতর্কিতে এ মুলুকে ঢুকবে, আর আমরা কি সবাই পুতুল যে তাই চেয়ে চেয়ে দেখব? এদেশ কি এতিমের দেশ? গোস্তাকি হলেও জনাবকে আমি জানাতে চাই, আমার কসুরটা এখনও আমার কাছে স্পষ্ট নয়। বায়েজিদ খান এবার শাহজাদা দাউদ খানকে দোষারোপ করে বললেন, কসুর জরুর হয়েছে। ভিনদেশি ফৌজ এসে দম্ভভরে বাঙ্গালা মুলুকে নামল, আর সে খবরটা সদরে না পৌঁছিয়ে একা একা ছুটে যাওয়াটা আলবৎ একটা কসুর। দাউদ খান নতমস্তকে বললেন, ভাইজান। বায়েজিদ খান বললেন, খবরটা যদি পেতাম তাহলে ওই দাম্ভিকেরা জিন্দা হালে বজরা ভাসিয়ে পালিয়ে যেতে পারত না। ওদের লাশ দিয়ে বজরা ভর্তি করে তবে ভাসিয়ে দিতাম বজরা। আওলাদদের কথায় ওয়ালেদ সোলাইমান খান কাররানি বিব্রত হলেন যেমন, নাখোশও হলেন তেমনি। এর জবাবে তিনি রুষ্ট কণ্ঠে বললেন, তাহলে তাতে শাহজাদা বায়েজিদ খানের আহাম্মকিটাই প্রকাশ পেত, বাহাদুরি কিছুই মিলত না। আরও অধিক বিস্মিত হয়ে বায়েজিদ খান বললেন, জাহাপনা। হজরত আলা বললেন, আমি তো আগেই বলেছি ওরা দিল্লির সেপাই। বায়েজিদ খানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি উত্তেজিত হয়ে তিক্ত কণ্ঠে বললেন, আর আমরা কি সব ভেড়ির বাচ্চা? জাহাপনা কি এই ধারণাটাই পোষণ করেন? শাহজাদার আচরণে হজরত আলা থমকে গিয়ে বললেন, তাজ্জব। বলেই চললেন বায়েজিদ খান, দিল্লির সেপাই বলেই তারা এমন কি আসমানি ফৌজ যে তাদের নাম শুনলে আমাদের হাত পাগুলো পেটের মধ্যে ঢুকে যাবে? বাঙ্গালা মুলুকের অধিপতির দিল এতটা কমজোর তা তো জানতাম না। সোলাইমান খান কাররানি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, শাহজাদা বায়েজিদ। বায়েজিদ খান সম্বিতে ফিরে এলেন। হুঁশ হতেই তিনি সঙ্গে সঙ্গে মাথা নিচু করলেন এবং অনুতপ্ত কণ্ঠে বললেন, গোস্তাখি মাফ হয় মেহেরবান। আফসোসের আধিক্যে আমি আদব রাখতে পারিনি। আধিক্যে জ্ঞান হারায় অর্বাচীন আর নাদানরা। শাহজাদা কি নিজেকে তাই প্রতিপন্ন করতে চান? আমি অনুতপ্ত জাহাপনা। হজরতে আলা নারাজভাবে মুখ ফিরিয়ে নিলেন। কথা ধরলেন হজরতে আলার প্রধান উজির প্রবীণ লোদি খান। তিনি বললেন, দিল্লির সেপাইদের শাহজাদা এভাবে দেখছেন কেন? তারা তো আমাদের দুশ্মন নয়, দোস্ত। শাহজাদা বায়েজিদও নীরব হয়ে গেলেন। তিনি আর তৎক্ষণাৎ কোনো কথাই বললেন না। কথা বললেন শাহজাদা দাউদ খান। উজির আজম লোদি খানের মুখের দিকে বিস্মিত নেত্রে তিনি চেয়ে থেকে বললেন, দোস্ত? দিল্লির ফৌজ বাঙ্গালা মুলুকের দোস্ত? জি ছোট শাহজাদা, তারা আমাদের মিত্র। তাদের সাথে সম্পর্ক আমাদের মিত্রতারই তো সম্পর্ক। খেদ প্রকাশ করে শাহজাদা দাউদ খান বললেন, হায় রে মিত্রতা! বললে হয়তো ভাইজানের মতো আমারও গোস্তাখি নেবে দরবার। তাদের পরিচয়টুকু জানতে চাইলেও আমাদের ওই মিত্ররা কিল ফেলে আমাদের পিঠে, তবু তারা মিত্র। আফসোস, এই দুঃখটুকু প্রকাশ করার মৌকাটাও আমাদের নেই। একথায় হজরত আলা সচকিত হয়ে উঠে বললেন, তার অর্থ? দাউদ খান বললেন, আমি দুঃখিত জনাব। যেটা আক্ষেপের বিষয়ে তা ব্যক্ত করতে গেলে আফসোসটা মূর্ত হয়ে উঠবেই। দরবার তাতে নাখোশ হলে আমাদের আর কথা বলার মৌকাটা কোথায়? আফসোস প্রকাশ করতে গিয়ে কাউকে অশালীন হতে দেয়ারই বা মৌকা কোথায় দরবারের? জাহাপনা, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি কি একটা অসন্তোষ শাহজাদাদের দিলে দানা বেঁধে উঠেছে। আজ তার ফয়সালা হওয়া উচিত। জনাব, কিল ফেলে মানে? কার পিঠে কিল ফেলল কে? ওই দিল্লির সেপাইরা? জনাব আলার অনুমতি সাপেক্ষে তারা এখানে এসেছে কি না, নদী তীর পাহারাদার প্রহরী এটা জানতে চাইলে তাকে অমানসিক প্রহার করেছে ওই সেপাইরা। প্রহরীদের এই কাজে রাখা হয়েছে সেখানে। এটা প্রহরীর কোনো অপরাধ নয়। পরপর কয়েকটা ভাঁজ পড়ল হজরত আলার ললাটে। তিনি সবিস্ময়ে বললেন, সে কি?
প্রহরীকে প্রহার করেছে তারা? তা না করলে পরিস্থিতি নিশ্চয়ত খারাপের দিকে যেত না। মিত্রেরা মিত্রের মতো আচরণ করলে কলহের কোনো প্রশ্নই তো ওঠে না। তাজ্জব। ফৌজদার রেজা খান, আপনি তো এসব কথা কিছুই বললেন না। রেজা খান বললেন, বলেছি জাহাপনা। জাহাপনাকে যারা এই খবর দিয়েছেন, ঘটনাটা পুরোপুরি না জেনেই তারা দিয়েছেন, এ কথা আমি বলেছি। এ কথায় উজির লোদি খান বললেন, তাহলে আর ছোট শাহজাদার কসুর ধরা যায় না জনাব। যারা বিনা অনুমতিতে এসেছে তাদেরই তো সংযত থাকা উচিত ছিল। বিষয়টি আমি যথাস্থানে পৌঁছাব। হজরতি আলা কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। অন্যেরাও আর কেউ কোনো কথা বললেন না। ক্ষণকাল নীরব থাকার পর হজরতি আলা শাহজাদা বাইজিদ খানকে প্রশ্ন করলেন, শাহজাদা বাইজিদ খানের আফসোসটা কি এ নিয়েই? বাইজিদ খান বললেন, গোস্তাকি মাফ হওয়ার অভয় পেলে আমি বলবো, আমার আফসোস শুধু ওইটুকুই নয়। আমার আফসোস, শত্রু হোক মিত্র হোক, অনুমতি বা আহ্বান ব্যতিরেকে এক মুলুকের ফৌজ অন্য মুলুক ঢুকবে কেন? আবার কিঞ্চিত নীরব হলেন হজরতি আলা। এরপর স্বাভাবিক কণ্ঠে বললেন, অনেকটা সঙ্গত প্রশ্ন। আর কি কোনো ক্ষোভ আছে শাহজাদার দিলে? কোনো অভিযোগ থাকলেও তা প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয় জাহাপনা। মুরব্বীদের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলা শ্রুতিকটুও বটে, বেয়াদবিও বটে। জাহাপনা মেহেরবানি করে এ প্রশ্ন আমাকে না করলে আমি বাধিত হব। কিন্তু জাহাপনা তাতে খুশি হতে পারবেন না। জাহাপনার পদক্ষেপ নিয়ে শাহজাদাদের বিভ্রান্ত থাকা কোনো সুস্থির রাজ্য পরিচালনার পরিচয় নয়। শাহজাদা বাইজিদ খান নত মস্তকে বললেন, তবু আমি এ মুহূর্তে তা গুছিয়ে বলতে অপারগ জনাব। আমার গোস্তাখি মাফ হয়। হজরতি আলা হোঁচট খেলেন। অতপর কি বলবেন তিনি ভাবতে লাগলেন। শাহজাদা দাউদ খান এই ফাঁকে বললেন, মঞ্জুর হলে ভাইজানের কথাগুলো আমিই বলতে চাই জাহাপনা। সেই সাথে আমারও কিছু বক্তব্য আমি পেশ করতে চাই। প্রসঙ্গ যখন উঠেছে তখন এসব আর চেপে রাখা সমীচীন হবে না আমাদের। হজরতি আলা উৎসাহ দিয়ে বললেন, আলবত আলবত, শুধু শাহজাদারাই নন, দরবারের আর কারো দিলে কোনো প্রশ্ন থাকলে তারাও তা খোলাখুলিভাবে আলোচনা করবেন। আজ আমি এ আহ্বান জানাচ্ছি। আমি বুঝতে পারছি উজিরে আলা লোদি খান সাহেব পাটনায় দিল্লির ফৌজের সাথে বৈঠক থেকে ফিরে আসার পর থেকেই দরবারের এক অংশের মধ্যে একটা চাপা গুঞ্জরণ শুরু হয়েছে। তা নিরসন হওয়া দরকার। দরবারে প্রাণ ফিরে এলো। এতক্ষণ দরবারীরা নীরব হয়েছিলেন, এবার অনেকেই মুখ খুললেন এবং সমর্থনসূচক সাড়া দিলেন হজরতি আলার আহ্বানে। হজরতি আলা ফের বললেন, শাহজাদা দাউদ খানের বক্তব্যটা আগে শুনতে চাই। তিনি দাউদ খানের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। দাউদ খান ইতস্তত করে বললেন, এসব আলোচনায় জাহাপনার অভয় আর ধৈর্যের আশ্বাস বড় প্রয়োজন, কারণ কথাগুলো প্রথম থেকেই অনভিপ্রেত হতে পারে। দ্বার্থহীন কণ্ঠে হজরতি আলা বললেন, সংকোচের কোনো কারণ নেই। শাহজাদা তার প্রাসঙ্গিক বক্তব্য নির্ভয়ে পেশ করতে পারেন। দাউদ খান বললেন, এক কথায় বললে আমি বলবো, দিল্লির প্রতি জাহাপনার এ নতজন নীতি আমাদের কাছে দুর্বোধ্য ও পীড়াদায়ক। হজরতি আলা নির্লিপ্ত কণ্ঠে বললেন, সংক্ষিপ্ত বক্তব্য যুক্তি বহন করে না। মন্তব্যের ব্যাখ্যা করবেন শাহজাদা। দিল্লির বাদশাহ দরবারে ভেট পাঠানোর প্রসঙ্গটা আগে আসে জনাব, তারপরে আসে আর কিছু বিস্ময়কর পদক্ষেপের কথা। আমাদের স্বগোত্রীয় ও মিত্র শক্তি খান-ই জামান সাহেব দিল্লির বাদশাহ আকবর শাহের কোপে পড়ে মদত চাইলেন আমাদের। তা তো আমরা দিলামই না। তদুপরি রোহটাস দুর্গ অধিকার করতে আমরাই আগে সে দুর্গ অবরোধ করলাম, কিন্তু আকবর শাহ সে দুর্গ অধিকার করার খাহেশ পোষণ করাই তার মনোরঞ্জনার্থে আমরা আমাদের বাহিনী গুটিয়ে নিয়ে সেখান থেকে খোঁজ দিলে ফিরে এলাম। বিষয়গুলো আমরা ধাতস্থ করতে পারিনি। হজরতে আলার ভ্রুযুগল কুঞ্চিত হল। তিনি কণ্ঠস্বর হালকা করে বললেন, শাহজাদা দাউদ খান বয়সে নবীন হলেও রাজনীতির অনেক গভীরে বিচরণ করেন তিনি। খুবই আনন্দের কথা। এই জবাব পরে দেব। তারপর
সুলতান উপাধি না নিয়ে জাহাপনা হজরত আলা উপাধি ধারণ করেছেন। অন্যের কাছে কিছুটা প্রশ্নের সম্মুখীন হতে হলেও এ নিয়ে কিছু বলতে চায়নি। কিন্তু সম্মানিত উজিরে আজম সাহেব দিল্লির প্রতিনিধির সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়ে এসেছেন তা বিতর্কের অতীত নয়। সেই চুক্তি অনুযায়ী বাঙ্গালা মুলুক যে একটা আজাদ মুলুক, দিল্লির অধীন প্রদেশ নয়, এটা জোর দিয়ে বলার রাহা নেই। হিম্মত, তাকত, বল, বীর্য, সেপাই, সেনা, গজ, অশ্ব কোন দিক দিয়ে আমরা খাটো? তাবৎ পাঠান শক্তি বাঙ্গালার পেছনে। আমরা কেন তাদের কাছে ইজ্জত খোয়াতে যাব? উষ্ণ সমর্থন এলো বেশ কিছু দরবারীদের পক্ষ থেকে। দরবারের প্রায় 1/3 সভাসদ এ প্রেক্ষিতে বলে উঠলেন, ঠিক ঠিক, এ প্রশ্ন আমাদেরও জাহাপনা, বিষয়টি আমরা হজম করতেই পারছি না। সেনাপতি গুজার খান এদের মুখপাত্র হয়ে বললেন, আকবর শাহের নামে খুতবা পাঠ, তার নামে মুদ্রা জারি, এ সবই যদি ওই চুক্তির শর্ত হয়, তাহলে আমাদের অস্তিত্বটা কোথায়? স্বকীয়তা বলতে রইলটা কি? উজির লোদি খান বললেন, জবাবটা আমিই দেই জাহাপনা। বলে তিনি সভাসদদের উদ্দেশ্যে বললেন, আমাদের স্বকীয়তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব কিছুই এতে ব্যাহত হচ্ছে না, সবই অটুট থাকছে। এটা শুধু রাজনৈতিক কৌশল মাত্র, সংঘর্ষ এড়িয়ে চলে দিল্লির বাদশাকে মিত্র করে রাখার একটা কৌশল। আমরা তাদের নির্ধারিত কর দিতেও যাচ্ছি না, আমাদের উপর তারা প্রভুত্ব করতেও আসছে না। সার্বভৌমত্ব নিয়ে আমরা নিরাপদে ও স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে পারছি। শাহজাদা দাউদ খান বললেন, এ সার্বভৌমত্বের গৌরবটা কোথায়? সার্বভৌমত্ব হবে সূর্যের মতো তির্যক আর ভাস্বর। এ নিয়ে এত লুকোচুরি কেন? স্বাধীনতার নামে পরতুষ্টি হাসিলের এ হীন উদ্যোগ কেন? হজরত আলা বললেন, অন্য কোনো কারণে না হলেও শাহজাদার এ বোধ নিশ্চয় আছে যে মুরব্বী বা বড়দের তুষ্ট রাখা ছোটদের জন্য অগৌরবের নয় বা হীন আচরণ নয়। শাহজাদা দাউদ খান সবিস্ময়ে বললেন, বড়দের? আলবৎ, দিল্লির সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য, তার তুলনায় বাঙ্গালা মুলুক এক টুকরো জমিন মাত্র। তার সাথে বাঙ্গালা মুলুকের সুসম্পর্ক রাখা বা তার কাছে বাঙ্গালা মুলুকের ছোট হয়ে থাকা দোষের কিছু নয় জাহাপনা। তাছাড়া শাহনশাহ আকবর শাহ একজন মুসলমান বাদশাহ, তার তুলনায় বাঙ্গালার হজরত আলা একজন নগণ্য শাসক। একজন মুসলমান বড় বাদশার প্রাধান্য অন্য একজন মুসলমান ছোট শাসকের মেনে চলার নজির এ নতুন নয়, বরং সারা জাহানের মুসলমানদের এই নীতিই মেনে চলা উচিত। অবশ্যই তা ঠিক জনাব, কিন্তু তারও তো একটা ক্ষেত্র আছে, পাত্রাপাত্রী ভেদ আছে। বাঙ্গালার হজরত আলা একজন মজবুত ইমানের সাচ্চা মুসলমান, শরীয়তের বিধান তিনি শক্তভাবে পালন করেন, তার তিল পরিমাণ বিচ্যুতিও বরদাস্ত তিনি করেন না। বালা মুসিবত ঝুট ঝামেলা উপেক্ষা করে হররোজ ফজরের নামাজের পর শতাধিক ধর্মপ্রাণ আলেম ওলামা সহকারে প্রহরের অধিক কাল ধরে বিশিষ্ট চিত্তে আল্লাহ তাআলার জিকির আজকার করা তার চাই। একমাত্র আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করেন না, এ কথা জাহাপনারই আত্মপ্রত্যয়ের কথা। শাহজাদা, যদি খোলাফায়ে রাশেদিন বা তৎপর্যায়ের কোনো খাঁটি মুসলমান দিল্লির তক্তে আসীন থাকতেন, স্বাধীনতা সার্বভৌমত্ব কেন তার একান্ত অনুগত প্রতিনিধি হয়ে রাজ্য চালনা করাকে, তার নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করাকে আমি মোবারকবাদ জানাতাম এবং গৌরবের কাজ মনে করতাম। কিন্তু আকবর শাহের কাছে এ নতি স্বীকার কেন? মুসলমানদের সঠিক প্রতিনিধিত্ব করার কোন যোগ্যতা আছে তার? আর কোন দাবি রাখেন তিনি? শাহজাদা দাউদ নিজে যিনি ইসলামের আচারবিধি উপেক্ষা করে চলেন, নিজের হেরেমকে যিনি একাধিক হিন্দু আওরাত এনে পূজা অর্চনা আর বেদাতির ময়দান বানিয়ে রেখেছেন, তাদের কাউকেই মনে প্রাণে মুসলমান বানিয়ে ইসলামের আদব আবরু আর বিশ্বাসের মধ্যে আবদ্ধ করতে পারেননি বা করতে তিনি চাননি। একজন পাক্কা মুসলমান তাকে মুরব্বী বলে কবুল করতে পারেন কি করে? একজন মজবুত ইমানের মুসলমান শ্রদ্ধাশীল হবেন, আর একজন মজবুত ইমানের মুসলমানের কাছে একজন দুর্বল ইমানের নাম কাওয়াস্তে মুসলমানের কাছে তিনি নতজানু হবেন কেন? বিভিন্ন জনের সমর্থনসূচক গুঞ্জরণে দরবার আবার উষ্ণ হয়ে উঠল।
তা দেখে লোদি খান বললেন, শাহজাদার বক্তব্য সম্পূর্ণ ঠিক, বিতর্কের কোনো অবকাশ নেই, কিন্তু সেই সাথে শাহজাদাকে ভুলে গেলে চলবে না যে রাজনীতি ভিন্ন জিনিস। দেশের ও দশের কল্যাণার্থে এখানে বিভিন্ন রকম কূট কৌশলের প্রয়োজন হয়, নইলে বিপর্যয় রোধ করা যায় না। অর্থাৎ কণ্ঠস্বর হয়ে গিয়ে হজরত আলা বিব্রত হয়ে পড়েছিলেন। এবার তিনি রুষ্ট কণ্ঠে সরাসরি বললেন, সর্বশক্তি নিয়ে দিল্লির সম্রাট আমাদের উপর চড়াও হলে কোনো শাহজাদা বা কোনো কেউ কি পারবে তা সামাল দিতে, রাখতে পারবেন এ মুলুকের অস্তিত্ব? দাউদ খানও মজবুত কণ্ঠে বললেন, যতক্ষণ পারি প্রাণপণে তা সামাল দেওয়ার চেষ্টা করব, না পারলে মরব। শেয়ালের মতো 100 বছর বেঁচে থাকার চেয়ে শেরের মতো একদিন বেঁচে থাকা আমি বেহতার বলে মনে করি জনাব। এসব ছেদ কথা দায়িত্বজ্ঞানহীন যুগের কথা। কায়দা করে চলে সর্বস্ব সামাল দেওয়ার চিন্তা হুজুগেদের মাথায় কখনো খেলে না। শাহজাদা বাইজিদ খান এবার বললেন, গোস্তাখি মাফ হয় জনাব, এরপর আর মুখ না খুলে থাকতে পারলাম না। কায়দা করে চলে অনিবার্যকে কয়দিন ঠেকিয়ে রাখা যায়? তোয়াজ করে সকলকে প্রভু বানানোই যায়, মিত্র করে রাখা যায় না কোনো দিন। জবাব দিলেন লোদি খান। তিনি বললেন, অনেক দিনই যায় শাহজাদা, আমাদের এই নরম নীতির বলে আজও আমরা বহাল রেখেছি আমাদের স্বকীয়তা, সার্বভৌমত্ব। সংঘর্ষ লিপ্ত হলে এর অনেক আগেই বাঙ্গালামুলুক বিশাল দিল্লি সাম্রাজ্যের উদরে লীন হয়ে যেত। রক্ষা করতে না পারলে তা তো যাবেই, বালির বাদ দিয়ে প্লাবনকে রোধ করা যাবে না। আপনারা যে পদ্ধতি গ্রহণ করেছেন তা দাওয়াই দিয়ে বিমারিকে ঘুম পাড়িয়ে রাখার পদ্ধতি, বিমার মুক্তির নয়। শাহজাদা, আকবর শাহ আজ অন্যদিকে ব্যস্ত আছেন, ঘরের আর পারিপার্শ্বিক সমস্যার সমাধানে লিপ্ত আছেন। এদিকে নজর দেওয়ার অবকাশ তার আপাতত নেই। তাই আপনারা সর্বস্ব বহাল রাখার আত্মতৃপ্তি ভোগ করছেন। তার আগ্রাসী মতলবে যা খবর আমার জানা আছে, তাতে ওই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেলে তিনি নজর ফেরাবেন এদিকে। আমাদের অতি নিতান্তই কমজোর বলে মনে করেন তিনি। তাহলে ওই ভেট খেয়ে তুষ্ট তিনি থাকবেন না, পুরোটাই গ্রাস করতে চাইবেন। সুতরাং তোষণ নীতির পরিবর্তে নিজের বাহু মজবুত করে শক্তি সামর্থ্য যদি আমরা হয়ে থাকি, তবেই হয়তো তার গ্রাস থেকে বাঙ্গালা মুলুক রেহাই পেতে পারে। সেনাপতি ইসমাইল খান, গুজার খান, সিকান্দর উজবেক, কোতলু খান, সুলতানের ভাতুষপুত্র জুনায়েদ খান সহ বেশ কিছু সংখ্যক সভাসদ একসঙ্গে দাঁড়িয়ে গিয়ে বললেন, একেবারে আখেরি কথা, দিল্লির শক্তি চিরশত্রু বাঙ্গালার। সম্রাট বাবর শাহ আর হুমায়ুন শাহর পর ইসলামের রীতিনীতির ধস নেমেছে মুঘলদের দিলে। বাঙ্গালার মুসলমানদের মতো এ বিষয়ে এত মজবুত আর মুঘলরা নয়। ওরা আমাদের মিত্র বলে মানবে না, থাবা একদিন মারবেই। কিন্তু এ সমর্থন অখণ্ডতা অর্জন করতে পারল না, গরিষ্ঠতাও নয়। প্রথম থেকে বিপরীত একটা গুঞ্জরণ অস্পষ্টভাবে বিরাজমান ছিল। শাহজাদাদের অজস্বিতার সামনে এতক্ষণ তা স্পষ্ট হয়ে ওঠেনি। কথায় কথায় সে গুঞ্জরণ এবার বিকট আকার ধারণ করল এবং ইতোমধ্যে দাঁড়িয়ে গেলেন বিপুল সংখ্যক বিপরীত ধারার সমর্থক। শুরু হল বিতণ্ডা। গোটা দরবারটায় দুভাগে ভাগ হয়ে গেল। হজরতে আলার জামাতা ও ভাতুষপুত্র হাসনু ওরফে হাসু, অন্যান্য ভাতুষপুত্র, রাজপুরুষ, কোষাধ্যক্ষ, সেনাধ্যক্ষ সহ অবশিষ্ট দরবারটায় এই নরম নীতির পক্ষ সমর্থন করল এবং লোদি খানের চুক্তিকে রাজনৈতিক দূরদর্শিতার আলোকবর্তিকা রূপে মোবারকবাদ জ্ঞাপন করতে লাগল। মূল কথা, শুরু থেকেই হজরতে আলা সুলাইমান খান কাররানি নম্রনীতি অনুসরণ করাই এবং এর প্রচার ও তাৎক্ষণিক সাফল্যের সাথে একাত্ম হয়ে যাওয়াই, অন্য কথায় এই নীতি কালক্রমে ধাতস্থ হয়ে ওঠায় সিংহবাগ সভাসদরাই ওই শক্ত নীতির ঝুঁকিটাকে সমর্থন করতে পারলেন না, বা হজরতে আলার মানসিকতার বিরুদ্ধে আকস্মিকভাবে একটা বৈপ্লবিক হুজুগে শরিক হতে চাইলেন না। এতে করে সংখ্যালঘু হয়ে এবং দরবারের ঐক্য রক্ষার মানুষে শক্ত নীতির প্রবক্তারা আস্তে আস্তে থেমে গেলেন। হজরতে আলা হাত তুলে অন্যান্যদেরকেও থামিয়ে দিলেন। ক্ষণিকের জন্য দরবারে নিঝুম নীরবতা নেমে এলো। আভ্যন্তরীণ বিভেদের সম্ভাবনা দেখে হজরতে আলা চিন্তিত হয়ে পড়লেন। মুখে স্বীকার না করলেও
শাহজাদাদের উপলব্ধি তিনি অসার বোধে উপেক্ষা করতেও পারলেন না। এই দুই ধারার সমন্বয়ের মধ্যে তিনি তার সঠিক বৈদেশিক নীতির সন্ধান পেলেন। তার অবচেতন মনে যে নীতি ঘুমিয়েছিল সেটা এবার চাঙ্গা হয়ে উঠল। এ নিয়ে কিছু বলার উদ্যোগ করতেই তার নজর পড়ল একপাশে নতমস্তকে দণ্ডায়মান ফৌজদার রেজা খানের উপর। ফৌজদার হলেও তার বীরত্বে, বিশ্বস্ততায় ও বুদ্ধিদীপ্ত নির্মল মানসিকতায় হজরতি আলা তার উপর অত্যন্ত প্রীত ছিলেন। তিনি তাকে স্নেহ করতেন, বিশ্বাস করতেন। তার উপর নজর পড়তে হজরতি আলা সাগ্রহে বললেন, ফৌজদার সাহেবের কোনো মতামতই জানা যায়নি এতক্ষণ? এ প্রেক্ষিতে তার অভিমত কি? অনেকের ধারণা ছিল এরপর ফৌজদার সাহেবও ওই সংখ্যাগরিষ্ঠের স্রোতে গা ভাসিয়ে দেবেন, কিন্তু তাদের বিপুল বিস্ময় ঘটিয়ে ফৌজদার রেজা খান জবাবে বললেন, শাহজাদাদের দর্শন যেমন স্পষ্ট তেমনই বাস্তব, আবেগের কোনো ফাঁক নেই এখানে, সুতরাং এর অতিরিক্ত বা বিপরীত কোনো দর্শন আমার জানা নেই জাহাপনা। প্রতিবাদে হজরতি আলার জামাতা হাসু খান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে রোষ দৃষ্টি নিক্ষেপ করে তাকে বসিয়ে দিলেন হজরতি আলা। অতঃপর হজরতি আলা উত্তাপহীন স্বাভাবিক কণ্ঠে রেজা খানকে প্রশ্ন করলেন, আপনিও তাহলে ওই চরম নীতি অবলম্বন করে দিল্লির বিরুদ্ধে আমাকে তলোয়ার খুলতে বলেন? রেজা খানও স্বচ্ছ কণ্ঠে বললেন, তা কেন বলবো জনাব? রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোন পন্থা অবলম্বন করা সমীচীন তা রাষ্ট্রপতিই নির্ধারণ করবেন। কিস্তির হাল যার হাতে তিনিই ভালো বুঝবেন কোনভাবে হাল ঘোরালে কিস্তির গতি ঠিক থাকবে। ফৌজদার সাহেব, আমরা আমাদের ব্যক্তিগত চিন্তাভাবনা আর দর্শনের কথা বলেছি, গ্রহণ বর্জনের মালিক তো জাহাপনা। আপনার দর্শন আমার কোনো মনোপুত নাও হতে পারে, খুবই স্বাভাবিক। সকলের চিন্তাভাবনা এক হবে এমন তো কোনো কথা নেই জাহাপনা। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? অন্যের কথা বলতে পারি না, তবে আমার ভূমিকা জনাবের আদেশ শিরোধার্য করে চলা। রেজা খান সাহেব, আদেশের দায় দায়িত্ব মাথার। নিতান্তই বিমারগ্রস্ত বা পঙ্গু না হলে সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ কখনো মস্তিষ্কের নির্দেশের অন্যথা করে না। আমার দ্বারাও তিল পরিমাণ অন্যথা হওয়ার কোনো কারণ নেই জনাব। বহুত খুব। শাহজাদাদের কি আর কিছু বলার আছে? শাহজাদা বাইজিদ খান বললেন, আমাদের কথা বলেছি, আমরা নীতির ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছি। কোন নীতি গ্রহণ করবেন জাহাপনা এটা তারই বিবেচ্য। এর পরের কথা, শাহজাদারা কেউ বেয়াদব বা বিশ্বাসঘাতক নয়। সর্বাবস্থাতে যে ওয়ালেদের আদেশ পালন করা তাদের পবিত্র কর্তব্য, এ জ্ঞান শাহজাদাদের লোপ পাওয়ার কোনো কারণ নেই। সাব্বাস। সালার আর সভাসদ সাহেবেরা কি বলেন? চরম বা শক্ত নীতির সমর্থকদের মুখপাত্র হিসাবে গুজার খান বললেন, শাহজাদাদের কথায় আমাদের কথা জনাব। আমাদের মত অগ্রাহ্য করার অর্থ এই নয় যে এর প্রতিক্রিয়া আমাদের ভূমিকার উপরে পড়বে। জনাবের ও দেশকে আমরা ভালোবাসি, কোনো অবস্থাতে আমাদের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ নেই জনাব। মারহাবা, মারহাবা। আপনাদের সবার কথাই শুনলাম, এবার আপনারা আমার কথা শুনুন। চরমপন্থার দিকে আমি অগ্রাহ্য করলাম না, এর গুরুত্ব আমি আন্তরিকভাবে অনুভব করলাম। এটা আমার বিবেচনায় রইল যে কৌশলগত নমনীয় নীতি নিয়ে আমি চলছি। আপাতত আপনারা আমাকে আমার সে নীতিতেই চলতে দিন। উজির লোদি খান সাহেবের চুক্তিও আমাকে রক্ষা করতে দিন। এ চুক্তি আমার কাছেও পীড়াদায়ক। নিচে নামার আমার শেষ ধাপ। এর চেয়ে আরও বেশি নিচে নামার প্রশ্ন যদি আসে কখনো, মিত্রতা অগ্রাহ্য করে আকবর শাহ যদি গোলাম বানাতে চায় আমাদের, শাহজাদা, সালার আর সভাসদদের আমি আশ্বাস দিচ্ছি, জাত লড়াকুর রক্ত আমার সর্বাঙ্গে প্রবাহমান। সেক্ষেত্রে একা হলেও লড়াই করে শহীদ হব, তবু বাঙ্গালার সক্রিয়তা ও স্বাধীন অস্তিত্ব ওই কমজোর ইমানের মুসলমান আকবর শাহর হাতে কখনো তুলে দেব না। স্রেফ অখণ্ডতায় নয়, দরবার এবার নিরঙ্কুশ ঐক্যে পৌঁছে ঘোষ প্রকাশ করল। সকলেই বলল, আলহামদুলিল্লাহ। ধাবমান গঙ্গা নদী অফুরন্ত বাড়িধারা দুর্বার আবেগে সাগর পানে দৌড়াচ্ছে। মায়ের কোলে ঠায়লাভের দুরন্ত আকর্ষণে আদবল বাচ্চা সব কলকণ্ঠে ছুটছে। পাক খাওয়া স্রোতধারা, ভাঁজ হওয়া তীরের ঐকান্তিক অবরোধকে অপেক্ষমান মাতৃক ক্রোড়ের সামনে আলিঙ্গনোচ্ছ অনাত্মীয়ার প্রসারিত বাহুর মতোই
বাহুল্যবোধ করছে, আর বিপন্ন আর্তনাদে সে অবরোধ দলে মধ্যে মাতৃ কোড়ে ছুটছে। প্রতিকূল বায়ুবেগ ছুটন্ত সন্তানের কেশদাম আন্দোলিত করার মতোই ঢেউয়ের গায়ে ঢেউ ভেঙে মাথা কুটে মরছে। গতিরোধের অহেতুক প্রয়াস তার সফল কাম হচ্ছে না। এ এক অকৃত্রিম প্রবাহ, আদিম ও অবিনশ্বর, সৃষ্টির প্রবাহের প্রাণবন্ত প্রতীক, জিন্দেগির কাফেলার জ্বলন্ত ফলক। প্রশান্তি বিচ্যুত অস্থির অস্তিত্ব ওই একইভাবে নিয়তি প্রশান্তির কোলে গিয়ে লীন হয়ে যাচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম নিরবিচ্ছিন্ন গতিতে ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে বিশালের বক্ষে গিয়ে লয় প্রাপ্ত হচ্ছে। তবু ক্ষয় যেন নেই প্রবাহের, লয় নেই কাফেলার। ভরা নদীর অন্তহীন স্রোতধারার মতোই জিন্দেগির প্রবাহ আসছে আর আসছে, যাচ্ছে আর যাচ্ছে। ইতি নেই আগমনের, স্থিতি নেই গতির, ছুটছে আর ছুটছেই একটানা অবিরাম। অপরাহ্নের গঙ্গা, মধ্যাহ্নের প্রদাহ প্রশমিত হওয়ায় কর্মব্যস্ত নদীবক্ষে শান্তির একপাত পলেস্তারা পড়েছে। উজান ভাটি ধাবমান নিরন্তর নৌযানে বিচ্ছুরিত হচ্ছে প্রশান্তির উক্তি, উচ্চারিত হচ্ছে হৃদয়ের আবেগ। ভরাট গলায় গান ধরে দাঁড়ি মাল্লা মাঝিরা দাঁড়ের টান খোঁজ দিলে ক্ষিপ্রতর করছে। মধ্যাহ্নের শান্ত হওয়া অপরাহ্নের সজীব হয়ে মন্থর গতি যানের পালে পিঠ লাগিয়ে দিয়েছে। মৎস্যান্বেষী নৌবহর জড়ানো জাল খুলে নিয়ে বাঁকে বাঁকে সোর তুলেছে নবজাত উদ্যমে। চরে তীরে বেড়াতে গেছে মিনভোজী পক্ষীকুলের প্রাণান্ত প্রয়াস। কুব্জের নিত্যবৎ জোরদার হয়ে উঠছে শুশুক কুলের পিঠ প্রদর্শন প্রক্রিয়া। জলভাগের ব্যস্ততায় সামনে তাল দিচ্ছে স্থলভাগের তৎপরতা। জিন্দেগির প্রবাহে অবিরাম পাক খাচ্ছে পশু পাখি আর মানুষ। হেলেরা হাল নিয়ে, গাড়োয়ান গাড়ি নিয়ে, ভারীরা ভার নিয়ে সীমাহীন ব্যস্ত। কর্মমুখর মানুষের ঘর থেকে বাইরে, বাইরে থেকে ঘরের দিকে বিরামহীন আবর্ত। মাঠে খেতে প্রান্তরে পাল পাল পশু, রাজপথে মেটোপথে সারি সারি পথচারী। খগে বনে ময়দানে ঝাঁকঝাঁক বিহঙ্গ জিন্দেগির যোগানে অনুক্ষণ মত্ত। অন্য কথায় লয়প্রাপ্তির প্রয়াসে নিয়তি তৎপর। জিন্দেগির যোগানদারি করার নামে লয়ের দিকে জিন্দেগিকে এগিয়ে নিচ্ছে সকলে। সৃষ্টিটা আকস্মিক, স্থিতিটা ক্ষণিক। দুনিয়া থেকে লয়টায় জিন্দেগির অবস্থানের আলয়। তাই যেন লয় প্রাপ্তির অত্রুগ্র আকাঙ্ক্ষায় নদী স্রোত, জীবন স্রোত পাল্লা দিয়েই দৌড়াচ্ছে। বসে বসে এ দৃশ্য অবলোকন করছেন তরুণ শাহজাদা দাউদ খান কাররানি। নজর তার মূলত নদীপক্ষে নিবদ্ধ। ছাড়প্রাপ্ত অশ্বটির খবর করার তাগিদে মাঝে মাঝে শাহজাদার চোখ যাচ্ছে ডাঙ্গায়। এতে করে একপাশের ধাবমান স্রোতধারা এবং চারপাশের চলমান জীবনধারা একই সাথে শাহজাদা চেয়ে চেয়ে দেখছেন। অলস কৌতুকে দেখছেন আর ভাবছেন। ভাবতে ভাবতে চলে যাচ্ছেন জিন্দেগির বিশ্লেষণে। পুরাতনকে নতুন করে উপলব্ধি করছেন, অনুভব করছেন জিন্দেগির পরিণতি, নিশ্চিত ও অবধারিত পরিণতি। ভাবছেন জীবন যেখানে একান্তই ক্ষণস্থায়ী, মৃত্যু যেখানে অনিবার্য, সেখানে সিংহের মতো জীবনের স্বাদ উপভোগ না করে শৃগালের মতো জীবনটাকে আড়াল করার অর্থটা কি? বুঝ দিলে জীবনটা কি অবিনশ্বর? কুজো হয়ে চললেই কি ক্ষণস্থায়ী জীবনটাকে চিরস্থায়ী করা যায়? তা যদি না যায়, মৃত্যুর উপস্থিতি সেখানেও যদি সমভাবে বিদ্যমান, তাহলে আর সোজা হয়ে চলাতে মৃত্যুর এত ভয় কেন? সংকোচ কেন বেড়িবদ্ধ জড়তার বদলে স্বাচ্ছন্দ্যময় জীবনবোধে? মুক্তপক্ষ বিহঙ্গের স্বাধীনতার পাশে লাটাইয়ের সুতো পরা ঘুড়ির বিচরণে বৈচিত্র্যটা কোথায়? পিতার প্রতি আনুগত্য অবিচল থাকলেও পিতার ওই নতশির নীতির গ্লানি তিনি মন থেকে মুছে ফেলতে পারছেন না। আলস্য অবসরে সে গ্লানির পরশ তার সজীব দিলটাকে ম্রিয়মান করে দিচ্ছে। ভারাক্রান্ত দিলে শাহজাদা এসব কথায় ভাবছেন আর পারিপার্শ্বিক দৃশ্যাবলী চেয়ে চেয়ে দেখছেন। দেখছেন চিত্রকরের চিত্রবৎ দিগন্তের ভালে অপর পাড়ের অস্পষ্ট বনাঞ্চলের চুম্বন। নদীবক্ষে উর্মির শিরে হাজার তারার চমক। মার্তণ্ডের অনল মুখে লজ্জালাল তরুণীর বিনম্র শ্রী। অন্তরের দর্শন আর বাইরের দৃশ্যের মাঝে সমাহিত ছিলেন তিনি। হঠাৎই
ধ্যানভগ্ন। নিশির ডাকের মতো আকস্মিক তার কানে এলো এক আকর্ষণীয় মিষ্টি হাসি, একান্তই নিকটে, হাতের পাশে। আজ সকাল থেকে শাহজাদা বিমনা কিছু অবাঞ্ছিত খিটিমিটির মধ্য দিয়েই তার সকাল দুপুরটা কেটেছে। নির্ধারিত দাপ্তরিক কাজ শেষ হয়েছে দুপুরেই, বিকেলে তার অখণ্ড অবসর। কিন্তু তিনি নিঃসঙ্গ। নিত্যসঙ্গী রেজা খান বিদ্রোহ দমনে দূর এলাকায় গেছেন। এতে করে তাদের নিয়মিত ঘোড়সাওয়ারি কয়েকদিন ধরে বন্ধ হয়ে আছে। শাহী প্রাসাদের বাইরে উন্মুক্ত ফুল বাগিচায় বিগত কয়েকদিন তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন। বাগান রক্ষক মুরাদ খান ও মালি মজুদের সাথে কথা বলেই কাটিয়েছেন। দুপুরের পর আজও তিনি সেই উদ্দেশ্যেই বেরোলেন, কিন্তু আজ আর তিনি এতে তেমন উৎসাহ খুঁজে পেলেন না। মন তার উড়ু উড়ু করতে লাগল। নিয়মিত অভ্যাসের টানে পথ থেকে ফিরে এসে একাই তিনি অশ্বপৃষ্ঠে সাওয়ার হলেন। অশ্ব ছুটিয়ে শাহী চত্বরের বাইরেই চলে এলেন। কোন দিকে যাবেন তা নির্দিষ্ট কিছু ছিল না। ঘোড়দৌড়ের ময়দানও তাকে আকর্ষণ করতে পারল না। অবচেতন মনের এক অজ্ঞাত টানে অশ্বের মুখ ঘুরিয়ে তিনি ছুটে এলেন গঙ্গার তীরে, চলে এলেন সেদিনের সেই বজরা ঘেরা ঘাটের কাছে। অন্তরের গহীনে অলক্ষ্যে ঠাঁইপ্রাপ্ত ক্ষীণ একটা আকাঙ্ক্ষা মাথাচাড়া দিয়ে উঠল তার। ক্ষীণ একটা উম্মিদ, যদি তিনি সন্ধান পান অনন্যা সেই তরুণীর। সাক্ষাৎ যদি হয় আবার সেদিনের সেই তেজস্বিনী বস্তি বলার কথা, বস্তি বালার সাথে ফৌজদার রেজা খানের মতো শুকনোদিল মানুষকেও যে তরুণী ভাবিয়ে তোলে, সে তরুণী সামান্যা নয়। কিন্তু সে নির্দিষ্ট ঘাটে এসে দেখলেন ঘাট একদম নির্জন। একখানা বড় রকমের ছই বিশিষ্ট নৌকায় শুধু ভেড়ানো আছে ঘাটে, কিন্তু সে নৌকা শূন্য। উন্মুক্ত ছইখানার ভেতরে বা বাইরে কেউ কোথাও নেই। মাঝি মাল্লারও হদিশ পাত্তা নেই। যাত্রী নামানো, যাত্রী ওঠানোর প্রয়োজনে কোনো বজরা এ বেসরকারি বজরা ঘাটে ভেড়েনি। কোনো বজরা পানসির আনাগোনাও ঘাটখানার ত্রিসীমানায় নেই। নেই ওই বস্তির কোনো বাসিন্দারও উপস্থিতি। শাহজাদা নিরাশ হলেন। এটা তিনি জানতেনও। তিনি এলেন আর অমনি তিনি সাক্ষাৎ পেলেন অজ্ঞাত সেই তরুণীর। তার হদিশ পেলেন তৎক্ষণাৎ। এটা যে কল্পনা ছাড়া বাস্তবে সম্ভব নয় তা তিনি জানতেন আর প্রস্তুত ছিলেন সেজন্যে। তাই অশ্ব ছুটি দিয়ে তখনই তিনি ঘাট ছেড়ে সামনের দিকে ছুটলেন এবং ঘাট ছেড়ে অনেক দূরে চলে গেলেন। সেখানে গিয়ে আনমনে আগে পিছে ছুটলেন। কিছুক্ষণ একা একাই ছুটোছুটি করে আবার তিনি ফিরে এলেন বস্তির সেই ঘাটের পাশে। ঘাট তখনও আগের মতোই ফাঁকা। অতঃপর প্রাসাদে ফেরার উদ্যোগ করতেই তিনি খেয়াল করলেন সবে তখন বিকেল। শেষ বিকেলও নয়, শেষ বিকেলের পূর্বক্ষণ। দুপুরের পরে পরেই ঘর ছেড়েছেন তিনি। ফুলবাগানে না গিয়ে অশ্ব ছুটিয়ে নদীর তীরে আসা আর এই অশ্বপৃষ্ঠে তীর বরাবর ছুটোছুটি করা অধিকক্ষণের ব্যাপার নয়। এসব করে তিনি বিকেলটাকে ঠেলে ঠুলে শেষ বিকেলের কাছাকাছি এনেছেন। শেষ বিকেলে পৌঁছে দিতে পারেননি এখনো। এত সময় হাতে নিয়ে মহলে ফিরে করবেনটা কি তিনি? নির্ধারিত কোনো কর্মসূচি হাতে নেই। মহলে ফেরার অর্থই এখন ফিরে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করা। ঘাটের পাশে এসে অশ্বের লাগাম টেনে ধরলেন শাহজাদা। মহলে তার মন বসেনি বলেই তিনি মহল ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন। অশ্বের লাগাম টেনে ধরে কি করবেন ভাবতে লাগলেন। এই মুহূর্তে নদীর তীরে মঞ্চের মতো মনোরম এক জায়গা শাহজাদার দৃষ্টি আকর্ষণ করল। অশ্ব থেকে নামলেন তিনি। নদীর তীরের পরে অনেকখানি পতিত জমি, এরপরেই মুক্ত মাঠ। পতিত ভূঁইয়ে লকলক করছে কচি ঘাসের ডগা, পশুপালের আকর্ষণীয় খাদ্য। অশ্বের লাগাম খুলে দিয়ে অশ্বটিকে তিনি ঘাসের দিকে ছেড়ে দিলেন। পোষ মারা অশ্ব। পরম আগ্রহে অশ্বটি তৃণভক্ষণে মন দিল। নিজে তিনি চলে এলেন মনোরম সেই স্থানটিতে। ঘাটটির একপাশে মনোরম এই স্থানটি, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘাট থেকে অল্প একটু ফাঁকে। নদীস্রোত এখানে খাড়াভাবে পাড় ভেঙে স্থানটিকে মঞ্চের আকার দিয়েছে। সমসৃণ দুর্বাঘাসে ঢাকা এই স্থানটি অপেক্ষাকৃত উঁচুও। এখানে বসে নদীটাকে দৈর্ঘ্য প্রস্থে দেখা যায়। ওদিকে আবার পেছনের ওই মাঠটিও এখান থেকে সুস্পষ্ট।
এখানে এক বড়সড় বাবলা গাছের ছায়ায় শাহজাদা দাউদ খান বসে পড়লেন। বসেই তার মনে হল রঙ্গে মঞ্চে উপবিষ্ট এক সম্রাট। মঞ্চের নিচে ধাবমান অফুরন্ত স্রোতধারা আর অগণিত দর্শক। বাবলা গাছের ডালপালা তার মাথার উপর শামিয়ানা, পশ্চাতে তার প্রহরীবৎ বাবলা গাছের গুড়ি, একপাশে সৈনিকবৎ কাতার ধরে দাঁড়িয়ে গুলমাকারের কচি কচি আরও অনেক বাবলা গাছ। পাতলা একটা বেড়ার মতো এই ছোট্ট ছোট্ট বাবলা গাছের সারি পাড় থেকে সরল রেখায় পানির কাছে এসেছে। এই বাবলা গাছের বেড়ার বিপরীত দিকে মঞ্চ বিলকুল উদাম। শাহজাদা বসেছেন এই বেড়াটির পাড় ঘেঁষে। বেড়াটির ওপাশে ঘাটের দিকে বিশাল এক কদম গাছ। গাছ থেকে পাতাবহুল প্রকাণ্ড এক ডাল ঘাটের দিকে ঝুঁকে পড়ে ঘাটটাকে আড়াল করে রেখেছে। ঘাটটা ওই আড়াল করা ডালের একদম নিচে। একদিকে এই ডালের বেড়া, অন্যদিকে সারিবদ্ধ কচি কচি বাবলা গাছের ডালপালার প্রাচীর। এতে করে কদম গাছের তলে আগাছাহীন মাঝের ওই স্থানটুকু সুন্দর একটা আবরু করা আঙ্গিনার রূপ নিয়েছে। এই আঙ্গিনা থেকেই শাহজাদার কানে এলো ওই আকর্ষণীয় মিষ্টি হাসি।